এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থবিরোধী চক্র। সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি। বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে, সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি। 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দিলেন তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল। বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকে, হুঁশিয়ারি জামায়াতের। হাম ও উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলে হাসপাতাল ছাড়ার পরামর্শ। ফিলিং স্টেশনে সীমাহীন দুর্ভোগ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। ফুয়েল পাস অ্যাপে কারিগরি ত্রুটির অভিযোগ। ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। প্রাণ বাঁচাতে 8 তলায় উঠেও রক্ষা পেল না তরুণ। চট্টগ্রামে মারধরের পর নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে হত্যা। জড়িত অভিযোগে 4 জন গ্রেফতার। এবং শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। দাবি ট্রাম্পের, চুক্তিতে রাজি না হলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। দেশের স্বার্থবিরোধী চক্র এখনও সুযোগ খুঁজছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও জানালেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করেছে। এর আগে বাবার হাত থেকে দাদি বেগম খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এবছর 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024-এর মরণোত্তর প্রদান করা হলো। সন্তানের হাত থেকে সম্মাননা পাবেন মা, এমন ঘটনা বিশ্বে সত্যি বিরল। সান্ত্বনা শুধু দেশের জন্য, মায়ের অসামান্য অবদানের স্বীকৃতি আসলো সেই ছেলের কাছ থেকেই। তবে তা দেখে যেতে পারেননি মা বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি। ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের পুরস্কার তুলে দেন মেয়ে জাইমা রহমানের হাতে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসাবে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার শক্তি যোগাবে এই পুরস্কার। ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগ খুঁজছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র
এখনও সুযোগের অপেক্ষায় রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদে প্রতিটি অঙ্গীকার পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করছে বলে জানান সরকার প্রধান। তার আহ্বান, সব ক্ষেত্রেই প্রত্যেককে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারও শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শনিবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে তারা। নেতারা অভিযোগ করে বলেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী মত দমনে সরকার কঠোর হলে তাদের পরিণতিও পতিত সরকারের মতো হবে বলে হুঁশিয়ার করেন ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় ঠিক করতে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন নেতারা। তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থানে ক্ষোভ ঝাড়েন তারা। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ ঐক্যের নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন লম্বা লম্বা গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলোতে। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই। আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করছে সংসদের বিরোধী দল। আন্দোলন দমনে নিপীড়ন করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24শে জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণের খবর। 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও অনেকেই আবারও অসুস্থ হচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবারের পরামর্শ চিকিৎসকদের। গত 1 মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 20,000। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। চোখগুলো ফোলা ছিল, অনেক জ্বর ছিল, জ্বর 102, 3, 4ও উঠে যায়। কালকে সারা রাত ছিল 104। পুরা মুখে রেশ ছিল, মুখে ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল। মুখে ঘা, চোখ লাল হওয়া, চোখ মেলতে পারতো না, খাবার খাইতো না। আমার একটা টিকা পাইছিল, পরবর্তীতে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। হাম যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, তার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা 50%-এর মতো ডাউন। তো সেই সময় তাদের ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশন,
ঘন ঘন অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায়। হাম থেকে সুস্থ হওয়া শিশুকে নিয়মিত রোদে নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার উপর জোর চিকিৎসকের। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, কারণ বাচ্চার ইমিউন সিস্টেম যত ডেভেলপ করা থাকবে তত হামের জীবাণুটাকে সে কমব্যাট করতে পারবে। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 104 জন, আর 74 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দুর্ভোগের শেষ নেই চালকদের। এমন পরিস্থিতিতে রাজশাহীতে বন্ধ রয়েছে বেশ কিছু পাম্পও। কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতে পাম্প খোলা না রেখে সরকারের উচিত একসঙ্গে সব পাম্প খোলা রাখা। এদিকে চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। শিগগিরই আসবে আরও 20,000 মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের ভোগান্তি অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। মজুত, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। মন্ত্রী বলে যে তেলের কোনো সমস্যা নাই, দেশে পর্যাপ্ত তেল আছে মজুত, কিন্তু আমরা তো পাম্প আসলে তেল পাই না। সরকার যে বলতেছে তাহলে তেলটা কোথায়? তাহলে এরকম হচ্ছে কেন? সরকার তো এখানে আইসা দেখতেছে না যে আসলে কি এখানে সবকিছু হইতেছে কিনা, ঠিকমতো দিতেছে কিনা, সাধারণ মানুষ কি পাচ্ছে কিনা সুবিধা। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ অনেকের। গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। হ্যাঁ, তো এখন আজকে আবার ট্রাই করব। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওইটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। এদিকে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,000 মেট্রিক টন। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। এই জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000। এদিকে হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহেই কোনো না কোনো জ্বালানি নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। হজ যাত্রা শুরু হচ্ছে কাল। প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,42,000। সকালে সংসদ অধিবেশনে তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, মামলা জট নিরসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে শূন্যপদ 4,68,000, যা পূরণে 3 মেয়াদে কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের 15তম দিনের কার্যসূচি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বরিশালের মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপিত হয়। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে? বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা
অ্যাপ্লাই করেছেন। এছাড়া টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, সরকারি চাকরিতে 6 মাসে 2879টি, 1 বছরে 4459টি এবং 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ সময় আইনমন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,41,924টি। অধিবেশন শেষে গণমাধ্যমে চিফ হুইপ জানান, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে অভিনন্দন জানিয়েছে সংসদ। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কলেজ ছাত্রকে নির্মাণাধীন ভবন থেকে লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বন্ধুরা মিলে ডেকে নিয়ে হত্যা করে আশফাক নামের ওই তরুণকে। রোববার রাতে চকবাজারের মৌসুমী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় আশফাককে রিকশায় করে জোর করে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন, পরে আবার দৌড়ে পালাতে দেখা যায় তাকে। তবে শেষ রক্ষা হয়নি, খুন হতে হয় বন্ধুদের হাতে। নির্মাণাধীন এই ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্র আশফাককে। পুলিশ জানায়, রোববার বিকেলে বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল করে আশফাককে ডাকেন। ফোনের কথা মতো চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় আসেন আশফাক। পরে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করলে দৌড়ে এই ভবনে আশ্রয় নেয় আশফাক। স্থানীয়রা জানায়, তাকে মারধরের পর 8 তলার লিফটের গর্তে ফেলে দেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। আমরা এখানে বসেছিলাম, এরপরে ও দূরে দূরে আসছে। এরপরে আমার ছোট একটা জিজ্ঞেস করতেছে কি, মানে তোমাদের একটু খুঁজতে পারাইছে? ও বলছে না, তারপর ও ছাদে উঠে গেছে। এরপরে শুনতে নাকি লিফটের ঘর থেকে পড়ে মারা গেছে, এরপরে পুলিশে নিয়ে গেছে। ওকে যেভাবে দৌড়ায় দৌড়ায় মারলো, এটার জন্য অবশ্যই বিচার হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হোক, আমরাও চাই সেটা। এ ঘটনায় আশফাকের বাবা আবুল হাশেম বাদী হয়ে মঙ্গলবার চকবাজার থানায় 7 জনকে আসামি করে মামলা করেন। 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বশত্রুতা নাকি কিশোর গ্যাংয়ের কোন্দল তা খতিয়ে দেখছে পুলিশ। 10-12 জনের একটা গ্রুপ আসলো, তাদের কাছে অনেকের কাছে চাকু, ক্রিস মিরিচ এরকম জাতীয় কিছু লাঠি ছোট ছিল। তাকে টানা হেঁচড়া করে ওখান থেকে উঠে নিয়ে গেছে। তখন তারা যে বন্ধু ছিল তারা অত বাধাও দেয় নাই, এরকম কিছু বিষয় আসছে, যেটা আমরা তদন্তের চেষ্টা করছি আসল ঘটনাটা বের করার জন্য। নিহত আশফাক কবির নগরীর BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। তীব্র দাবদাহের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি, স্বস্তির বদলে অস্বস্তি। 3 জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু, দিশেহারা পরিবারের সদস্যরা। হজ যাত্রা শুরু হচ্ছে কাল। শুক্রবার রাতে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 যাত্রী। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি। এবার টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নুসুক কার্ডের মাধ্যমে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে হাজির হবেন তার বান্দারা। ঢাকা থেকে একদিন পরেই শুরু হচ্ছে এই হজযাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন সর্বশেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। স্বেচ্ছাসেবকরা জানান, হাজিদের যাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক দল। হাজি সাহেবদের কোনো ধরনের অসুবিধা না হয় বা ওদের লাকিস বা বর্তমানের জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহর মেহমানদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এখানে প্রস্তুত আছি। এবার হজ যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী 17 তারিখ দিবাগত রাত 12:20 এই বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা
মেরামত করছি। এবছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,০০০ হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহে যখন নাকাল জনজীবন, ঠিক তখন যশোরে নামলো স্বস্তির বৃষ্টি। এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে আলাদা বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়ছে দেশ। জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখন যশোরে নামে বৃষ্টি। দুপুর 1:15 থেকে বৃষ্টিপাত শুরু হয়। বিকেল 2:45 পর্যন্ত 16 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় আলাদা দুটি স্থানে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ মারা যান। এছাড়া মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির আরিয়াল ও দিঘির পাড়ে আলাদা বজ্রপাতের ঘটনায় 2 জন নিহত হন। একই দিন 2 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি আরও জানান, যতদিন প্রয়োজন হবে ততদিন হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ চলাচলের উপর অবরোধ চালিয়ে যাওয়া হবে। হেগসেথ দাবি করেন, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের কাছে, কারণ তেহরানের নৌবাহিনী বলে এখন আর কিছু নেই। যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। দেশ দুটিকে আলোচনায় ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর মধ্যেই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আর ইরান হরমুজ প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে বলে দাবি রয়টার্সের। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে 2 দল। ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সিরিজ সামনে রেখে 27 মার্চ থেকে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। 7 দিনের ফিটনেস ক্যাম্পের পর থেকে স্কিল ট্রেনিং করছেন শান্ত লিটনরা। পিএসএল শেষে নাহিদ রানা, শরীফুল যোগ দেওয়ার পুরো দলকে একসঙ্গে পেয়েছে টিম ম্যানেজমেন্ট। নেটে দীর্ঘ সময় অনুশীলন করেছেন মিরাজ, সাইফ, মোস্তাকিজ, তাসকিনরা। 2 অধিনায়কের উপস্থিতিতে হয়েছে সিরিজের ট্রফি উন্মোচন। সম্প্রতি মাঠের বাইরের নানা বিষয় নিয়ে ভাবছেন না মিরাজ। জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য অধিনায়কের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি। এখনও সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থ বিরোধী চক্র, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল। বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকেও হুঁশিয়ারি জামায়াতের। এবং হাম ও উপসর্গে 1 মাসের মৃত্যু ছাড়ালো 200। আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।